আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আজকে একটা বাস্তব জীবনের গল্প, যেসব গল্পকে অবলম্বন করেই সিনেমা নাটক কাহিনী হলেও বাট এইসব গল্পগুলা বেসিক্যালি গল্পই থাকে, এগুলোর কোনো প্রতিকার বা সমাধান হয় না। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছেন একজন মা, একজন মানসিক প্রতিবন্ধী মানুষ, একজন বোন, একজন বিধবা স্ত্রী, আর একটা অসহায় পরিবারের কিছু আরতি বিনতি, আর পাশাপাশি একটা এলাকার চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে যারা জনপ্রতিনিধি আছেন তাদের কিছু স্বেচ্ছাচারিতার গল্প, যাদের কারণে 12টি বছর কোনো একজন মা শেকলবন্দি হয়ে আছেন। আর এই দায় ইচ্ছে করলে কেউ এড়াতে পারে না, বিশেষ করে ওই এলাকার যারা স্থানীয় জনপ্রতিনিধি আছেন। আমি বলছি সেই গল্প। আমাদের আজকের যিনি ক্যারেক্টার, তার বাড়ি হচ্ছে আপনার শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কাংসা ইউনিয়নের নওকুচি গ্রামের এক আদিবাসী নারী। আমাদের এই বোনের নাম হচ্ছে নিরপতি কোচ। বেসিক্যালি নামগুলো আপনার একটু কেমন জানি আদিবাসীদের। তিনি 37 বছর বয়স তার চলছে। বুদ্ধি ভারসাম্যহীন হওয়ায় পায়ে লোহার শেকল আর তালা দিয়ে বেঁধে রাখা হয় তাকে গাছের সাথে। আর এই ঘটনাটা শুধু একদিনের না, গত 12টি বছর তারা আসলে এই যে আমাদের বোনটা আছেন তাকে এইভাবে তালা মেরে রাখছেন। তো এই তালা মেরে রাখার পেছনে রয়েছে কয়েকটি সামষ্টিক গল্প। নাম্বার 1 হচ্ছে যে তিনি কিন্তু কোনো কারণে কোনো আসামি বা বুদ্ধি প্রতিবন্ধী এইভাবে জন্ম থেকে না। আজ থেকে 15 বছর আগে তার আসলে বিয়ে হয়েছিল। বিয়ে হবার পরে তাদের সংসারে ছোট্ট একটা ফুটফুটে ছেলে সন্তানের জন্ম হয়েছে। তো ছেলেটার বয়স যখন 3 থেকে 4 বছর, এর কিছুদিন পরেই কোনো এক অজানা কারণে আমাদের এই নিরপতি কোচ বোনটি আপনার মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। আর মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ার ফলে আপনার যেটা হচ্ছে যে সংসারে কিছুটা ঝামেলা দেখা দিয়েছে, তার পারিবারিক জীবনে কিছুটা ঝামেলা ছিল। স্বাভাবিকভাবে এমনি আমরা যত আবেগ টাবেগ দেখাই, বাস্তব জীবনে যখন নিজের পরিবারের উপর পড়ে তখন আসলে সেইখানে মানুষ অন্য একটা ক্যারেক্টার আপনার প্লে করে। তো এই আপনার ঝামেলার কারণে তিনি তার বাবার বাড়ি চলে আসেন। আর তার যিনি স্বামী ছিলেন, তার স্বামী সতেন্দ্র কোচ। তো তার অবস্থা খারাপ দেখার পরে তার বাবার বাড়িতে তাকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে এই বোনটিকে কয়েকদিন আপনার খোলামেলা রাখা হয়। প্রথমে তাকে শেকলে বন্দি করা হয়নি। এখন খোলামেলা রাখার ফলে হয়তো কি মাঝে মাঝে তিনি উদাস মনে এদিক সেদিক ঘোরাফেরা করতেন। আর ঘোরাফেরা করতে করতে কোনো একদিন তিনি মনের খেয়ালে বা মনের বেখেয়ালে যেভাবেই হোক আপনার বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতে প্রবেশ করে ফেলেন। এখন ভারত বাংলাদেশের মধ্যে যেহেতু বৈধ প্রবেশ অবৈধ প্রবেশ এগুলোর একটা ঝামেলা আছে, তো সেই কারণে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে তাকে আসলে ভারতের বিএসএফ বাহিনী আপনার গ্রেপ্তার করে নিয়ে যায়। তো এরপরে যেহেতু মানসিক প্রতিবন্ধী ছিল, সেই ক্ষেত্রে আপনার তাকে ওইখানে আদালতের মাধ্যমে মনে হয় কারাগারে পাঠানো হয়। বিষয়টা যখন তারা খোঁজ খবর পেয়ে জানতে পারে, একটা সময় লাগে জানতেও, তো পরবর্তী সময় বাংলাদেশের বর্ডার গার্ড আর ভারতের বিএসএফ পতাকা বৈঠক করে আসলে পরবর্তী সময় এই নিরপতি কোচ বোনটিকে উদ্ধার করে বাংলাদেশে আবার তার বাবার বাড়িতে নিয়ে আসে। নিরপতি কোচের যেই মানসিক সমস্যাটা সেটা হচ্ছে যে তিনি 12 বছর আগের যে স্মৃতি, ঠিক ওইখানেই তিনি আটকে আছেন। এর পরের যে 12 বছর তার জীবন থেকে যাচ্ছে, তিনি আসলে বর্তমান জীবনের কোনো স্মৃতিকেই মনে করতে পারছেন না। 12 বছর আগের স্মৃতি তার কাছে মনে হচ্ছে যেন গতকালকের ছবি। তাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনার ছেলে কোথায়, তো তিনি বলেন যে আমার ছেলের তো 2-3 বছর হয়েছে মাত্র, সে খেলা করতেছে। তাকে যখন জিজ্ঞেস করা হয় আপনার স্বামী কোথায়, সতেন্দ্র কোচ, তখন তিনি বলেন যে আমার স্বামী পাহাড়ে গিয়েছে গরু আনতে, গরু চড়াতে। তার কাছে যে গতকালকে স্মৃতিগুলা, কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে তার স্বামী সতেন্দ্র কোচ তিনি আর বেঁচে নেই। গত 5 থেকে 6 মাস আগে তার স্বামী মারা গিয়েছে। এখন এই নিরপতি কোচের যে অবস্থা, তাকে ওই ভারত থেকে আনার পরে তার পরিবার নিরাপত্তার জন্য আপনার গাছের সাথে প্রতিনিয়ত শেকলে তালা বেঁধে রাখেন। এখন এই যে মানবেতর জীবনযাপন পরিবারটি, নিরপতির বাবা যিনি আছেন তিনিও খুবই দরিদ্র মানুষ। আর নিরপতির মা পাতিশ্বরী কোচ, তিনি তার মেয়ের যে কঠিন অবস্থা আর সমাজের যারা জনপ্রতিনিধি আছেন ওই এলাকার, তাদের সম্পর্কে তার কিছু রয়েছে অভিযোগগুলো হচ্ছে
যে তিনি বলেছেন যে আমার মানসিক ভারসাম্যহীন মেয়েকে চিকিৎসা করানোর জন্য আমাদের কাছে অর্থ আর জমি অবশিষ্ট নেই। ইতিমধ্যেই 1 যুগ ধরে তাকে শেকলবন্দি রাখতে গিয়ে আর তার মানসিক চিকিৎসা করাতে গিয়ে তাদের যে ভিটা জমি তারপর আপনার যাই সম্পদ ছিল সেটা তারা বিক্রি করে দিয়েছে। আর সেকেন্ড হচ্ছে স্থানীয়ভাবেও নানান মানুষদের কাছ থেকে ঋণের কারণে তারা আসলে ঋণের জালে এই মুহূর্তে জর্জরিত আছে। কিন্তু তারা যে অভিযোগটা করেছেন ওইখানের চেয়ারম্যান এবং মেম্বারের বিরুদ্ধে সেটা হচ্ছে যে মানসিক প্রতিবন্ধী মেয়ে হওয়ার পরেও একটি প্রতিবন্ধী ভাতা কার্ডের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের দাঁড়ে দাঁড়ে ঘুরেও কোনো ব্যবস্থা হয়নি। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ সরকারের প্রতিবন্ধীদের জন্য নানান ধরনের প্রজেক্ট আছে, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ে ওনারই একটা আলাদা প্রতিবন্ধী একটা প্রজেক্টই আছে, এটা থেকে হিউজ পরিমাণ মানুষ সাপোর্ট পায়। তো সেই ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য সরকারেরও বিশেষ কিছু সুযোগ সুবিধা প্রত্যেকটা সরকার দিয়ে থাকে। কিন্তু ওই যে আমাদের যে জনপ্রতিনিধি যারা আছেন তারা তো মরা মানুষের টাকাও খাইয়া ফেলেন, মানে আসলে তাদের গল্প আর কি বলবো। তো এই মায়ের কমপ্লেইন হচ্ছে যে তিনি বিভিন্ন সময় স্থানীয় মেম্বার এবং চেয়ারম্যানের কাছে গিয়েছেন একটা প্রতিবন্ধী ভাতা কার্ড করার জন্য, যেন এই সন্তানের মুখে তারা অন্তত কিছু খাবার তুলে দিতে পারেন। আর টাকা পয়সা তো তাদের কাছে নাই, চিকিৎসার কথা তো বাদই দিলাম। কিন্তু সেই এলাকার মেম্বার চেয়ারম্যানরা বিষয়টাকে কোনো কর্ণপাত করেনি। হতে পারে কোনো লেনদেনের বিষয় ছিল, কারণ এটা হয় ভাই, গ্রাম দেশে এগুলো 180 জন পাইলেও 20 জনের ক্ষেত্রে কিন্তু আপনার ঝামেলা ক্রিয়েট করে। তো এই বিষয়টা যখন আপনার সেই এলাকার কি বলা হয় যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এই সংবাদটা প্রতিবেদন হওয়ার পরে পৌঁছায়, খবরটা যখন সময় টেলিভিশনে আসছিল সেখান থেকে এই নিউজটা দেখার পরে ওই এলাকার যিনি নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ আছেন তিনি আশ্বাস দিয়েছেন যে দ্রুততম সময়ের মধ্যে সরকারি সহযোগিতার ব্যবস্থা, প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা ও চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব তারা চেষ্টা করবেন। নিরপতি কোচের স্বামীর বাড়ি হচ্ছে আপনার একই উপজেলার শালচূড়া গ্রামেও, বাট স্বামী যেহেতু মারা গিয়েছে, তিনি পাগল, তার একটা ছেলে আছে, যদিও ছেলেটার বয়স এখন 15 বছর। আর সে একটি কোচ জামালপুরের সঙ্গীত কোচ জামালপুর জেলায় একটি দোকানে কাজ করে, সামান্য অর্থ আয় করে। আর তার বাবা মার যে বাড়ি আছে সেইখানে তিনি একটা কুড়ে ঘরে বসবাস করছেন। তার জীবন এখন কাটে উদাস মনে আকাশের দিকে তাকিয়ে থাকে। ছোট ছোট বাচ্চা শিশুরা মাঝে মাঝে তার কাছে আসে, কথা বলে, মানুষ তাকে নিয়ে বিনোদন নেয়। কিন্তু আমাদের যে কাজগুলা সেগুলো হচ্ছে যে এই ঝড় বৃষ্টি রোদের মধ্যেও সেই অসহায় পরিবার তাকে আসলে শিকল দিয়ে বেঁধে রাখতো একটা ছোট্ট কুড়ে ঘর। ঝড় বৃষ্টির মধ্যে সেখানে পানি ঢুকে, তিনি পানিতে ভিজেন, রোদের মধ্যেও তিনি পড়েন। তা আমরা দৃষ্টি আকর্ষণ করব বাংলাদেশ মাননীয় সরকারের বা আমাদের প্রতিবন্ধী যে ডিপার্টমেন্ট আছেন বা ওই এলাকার যারা স্থানীয় জনপ্রতিনিধি আছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার, ম্যাজিস্ট্রেট সাহেব যারা আছেন, এই ঘটনাটা যেন শুধুমাত্র আশ্বাসের ভিতর না থাকে। তবে জাস্ট এতটুকু বলবো যে এখানে ওই এলাকার যারা চেয়ারম্যান এবং মেম্বার আছেন তাদেরকে আসলে আইনের আওতায় কিছুটা জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। 12টা বছর অনেক সময় খবরগুলা পত্রিকাতে আসলে, টেলিভিশনে আসলে ওই এলাকার যারা জনপ্রতিনিধি আছেন মান সম্মান বাঁচানোর জন্য ঠেলায় পইরা অনেক কর্মকাণ্ড করেন, কিন্তু এটা আসলে কর্মকাণ্ডের কোনো সিস্টেম না। কিছু বিষয় আছে যে আমি শুনতাম আর কি ছোটবেলায়, ডাইনিও 7 ঘর বাচ্চা খায়। ডাইন এমন একজন প্রাণী যে মানুষ খেয়ে ফেলে। তো তারপরে ডাইনের মধ্যেও মায়া দয়া আছে, সেও মাঝে মাঝে 7টা ঘর বাইছা তারপর সে মানুষ মারে বা খায়। কিন্তু বাংলাদেশে আমাদের এমন কিছু ডাইন আছে যারা জনপ্রতিনিধিদের কি বলা হয় চেয়ারগুলাতে বসে আছেন, তাদের কাছে আদৌ সাধারণ মানুষের প্রতি ভালোবাসা, মায়া, মমতা, মূল্যবোধের জায়গাটা টাকার উপরেই আসলে ডিপেন্ডেবল। এই দেশে রাস্তার মধ্যে টাকার অভাবে প্রসূতি মায়েরা আপনার কি বলা হয় যে বাচ্চা জন্ম দেয় হসপিটালের সামনে। তো কোথায় আসলে মানবতা? ফেসবুক স্ট্যাটাস, সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস আর কিছু ধর্মীয় মূল্যবোধের কথাবার্তার মধ্যেই মানবতা থাকলেও ওই এলাকা থেকে এমন কোনো মানুষ ছিল না যাদের কাছে হিউজ পরিমাণ পয়সা আছে। হ্যাঁ, অবশ্যই আছেন, কিন্তু আপনারা বিষয়গুলোকে আসলে নজরে আনেন না, কারণ যার যার দিন তার তার দোহাই। বাট আমরা চাই এই বোনটির জন্য যেন সরকারের পক্ষ থেকে কোনো না কোনো ব্যবস্থা নেওয়া হয়। আর যদি সরকারিভাবে তারা ভাতা অনুদান না পায় তাহলে সেটা যেন কি বলা হয়
যে ওই এলাকার যারা জনপ্রতিনিধি আছেন তাদের মাধ্যমেও আদায় করে দেওয়া হয়। আর বিষয়টা নিয়ে স্থানীয় প্রশাসনের অবশ্যই হস্তক্ষেপ দরকার। আমরা চাই আমাদের নিরপতি কোচবোন সুস্থ হোক, আবারও তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসুক, তিনি বুঝতে পারুক জীবন থেকে অনেকগুলা বছর কেটে গেছে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।